অরূপ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আজ একটা ইন্টারভিউ আছে, সেই দেরি হয়ে গেল। ওদিকে সবাই বেরিয়ে গেছে, আমি বেরোলাম রে। মস্ত একটা হাই তুলতে তুলতে বললুম, সাবধানে যা, দুর্গা দুর্গা। কিছুক্ষণ শূন্যে তাকিয়ে যেই পেটে টান ধরেছে ছুটলুম বিশেদার দোকানে কচুরি আর জিলিপি কিনতে। কিন্তু বাইরে আসতেই দেখলুম ঢাউস একটা টিনের সুটকেসাতে একটা লম্বা ঢ্যাঙা মতো ছেলে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের ঠিক কাছে। ছেলেটার দিকে তাকাতেই কেমন যেন অদ্ভুত লাগলো। এক মাথা তেল দিয়ে পাট করে আঁচড়ানো চুল, বড় বড় দু চোখ, চোখের কোলে কালি, গাল দুটো যেন শুকিয়ে ঢুকে এসেছে চোয়ালের ভিতর। পরনে গলা আঁটা আদিমকালের পাঞ্জাবি পায়জামা, এই গরমেও গলায় মাফলার। তার চেয়ে অদ্ভুত ওর চোখের দৃষ্টি। ছেলেটা আমায় দেখতে পেয়ে প্রশ্ন করল, এখানে কি ঘর ভাড়া পাওয়া যাবে? ছেলেটার কাটা কাটা কথা বলার ধরন আমার কানে লাগলো। তুমি ভিতরে যাও, ওই যে সামনে ম্যানেজারের অফিস, ওনার সঙ্গে কথা বলে নাও। খেটে হিষ্ট চিত্তে মেশি ফিরতেই দেখতে পেলাম ছেলেটা তখনও ম্যানেজার বাবুর সাথে নিচু স্বরে কি সব কথা বলে যাচ্ছে। কৌতূহল হলো, এগিয়ে গিয়ে কান পাতলাম। বললাম তো, বছরের মাঝ সময় একটাও ঘর ফাঁকা পাওয়া মুশকিল। আমার একটা ঘরের খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দিন। আরে বাবা, বুঝতে পারছো না খোকা, ব্যবস্থা আমি করে দিতেই পারি, তবে ভাড়া কিন্তু বেশি পড়বে। আমি ডবল ভাড়া দেব, ও নিয়ে আপনি ভাববেন না। এই নিন। ম্যানেজার অবাক হয়ে জরিপ করছে ছেলেটাকে, সঙ্গে আমিও। ছেলেটাকে যা ভেবেছিলাম এ তো তার ঠিক উল্টো। ম্যানেজারের ঘরের দরজার সামনে থেকে সিঁড়ির দিকে পা বাড়ালাম, এমন সময় ম্যানেজার বাবু হাঁক ছাড়লেন। কোথায় যাচ্ছ? এদিকে শুনে যাও। হ্যাঁ বলুন ম্যানেজার বাবু। শোনো, এই ছেলেটিকে নিয়ে তোমাদের ঘরে নিয়ে যাও। ও এখন থেকে তোমাদের সাথেই থাকবে। 4 নম্বর বেড যেটা ফাঁকা আছে, যাও একটু দেখিয়ে দাও। মনে মনে বিরক্তই হলাম। ধ্যাত, ছেলেটাকে ঠিক আমার সুবিধের মনে হয়নি। কি যে উটকো অশান্তি এসে জুটলো কে জানে। আসো আসো, আমার সাথে আসো। এই যে এই বিছানাটা তোমার, আর এই আলমারিটাও। আর শোনো, ভালো কথা, ওই পশ্চিম দিকের জানলাটা একদম খুলবে না, ম্যানেজারের বারণ আছে, বুঝলে? এত কিছু বলার পরেও ছেলেটা হু হা ছাড়া কোনো জবাব দিলে না। গম্ভীর মুখে টেবিলের ওপর সন্তর্পণে টিনের বাক্সটা নামিয়ে রাখলো। ভাবলাম নতুন, তাই হয়তো কথা বলতে লজ্জা পাচ্ছে। ছেলেটা আমার দিকে একটা বিরক্ত দৃষ্টি নিয়ে তাকালো, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আশ্চর্য, আজব ছেলে তো। আমারই আগ বাড়িয়ে কথা বলাটা হয়তো ভুল হয়েছে। কথা না বাড়িয়ে আমার টেবিলে পড়তে চলে গেলাম। খানিক বাদেই চোখটা জুড়িয়ে এসছিল। এমন সময় একটা ঠান্ডা হাতের স্পর্শে মুখটা যেন কেঁপে উঠল। বরফের কুচির মতো ঠান্ডা হাতের স্পর্শ, এ কোনো মানুষের হতেই পারে না। মনে হলো ছেলেটা আমায় ফ্যাস ফ্যাসে স্বরে বলছে, একটু জল খাওয়ানো যাবে? ভয় আমার চোয়াল শক্ত হয়ে গেল। আর চোখে পিছনে ধীরে ধীরে ফিরতেই দেখলাম ছেলেটা অঘরে ঘুমোচ্ছে। উফ, আমারই মনের ভুল। এরপর কতক্ষণ যে পড়াশোনায় ডুবেছিলাম খেয়াল ছিল না। ঘোর ভাঙলো অরূপ আর পুলকের গলার স্বরে। আরে বাস, এই তোরঙ্গখানা কার রে? নতুন কেউ এসেছে নাকি?
খেয়াল করতেই দেখলুম সন্ধে গড়িয়ে গেছে। ছেলেটা ওর বিছানায় নেই। আর বলিস না, এসেছেন এক গণ্যমান্য ব্যক্তি। কি গুমুর! কি বলিস ভাই, কোথায় গেল ছেলেটা? কি জানি, এখানেই তো এতক্ষণ শুয়েছিল। এই পুলক, বাক্সটা কেমন চিনা চিনা লাগছে না? আহ, তুই চুপ কর তো। এই ধরনের বাক্সগুলোকে সব একরকমই দেখতে হয়। বাক্সটা খুলে বরং দেখা যাক। দেখ, অন্যের বাক্স টাক্স খোলার কোনো দরকার নেই, আমি ভালো কথা বলছি। সেই জন্য তুই দেখবো ব্রাদার। অরূপ আমার কথা শুনল না, বরং ওই বাক্সটা খোলার জন্য উতলা হয়ে উঠল। কিন্তু ওটার গায়ে হাত রাখতেই বাক্সটা কেমন যেন আপনা থেকেই কেঁপে উঠল, আর তার সঙ্গে ঘরের আলোটাও জ্বলানেভা করতে শুরু করলো। আমি আগেই বলেছিলাম এই বাক্সটা কিছু একটা গন্ডগোল আছে। তুই কথা শুনলি না? কি খুঁজছো তোমরা? আমরা অবাক হয়ে দেখলাম ওই ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে আমাদের দিকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমরা সবাই এতটাই অবাক হয়ে গিয়েছিলাম, আর কেউ কথা বাড়ানোর সাহস পেলাম না। রাতে সবাই খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুমটা ভাঙলো একটা অদ্ভুত শব্দে, অনেকটা দরজা ধাক্কানোর শব্দের মতো। আমি উঠে দেখি সবাই অঘরে ঘুমোচ্ছে। ঠাউর হলো কারোর কানে শব্দটা পৌঁছচ্ছে না, নাকি আমি ভুল শুনছি। ওই পশ্চিমের জানলার দিক থেকেই আসছে। ওদিকে জানলাটা ম্যানেজার খুলতে বারণ করেছিল বারবার। একবার গিয়ে দেখলে কেমন হয়? আমি এগিয়ে গেলাম বন্ধ জানালাটার দিকে। জানালার কাছে আসতেই শব্দটা থেমে গেল যেন। আমি হাত দিয়ে ঠেলে পাল্লা দুটো খোলার প্রাণপণ চেষ্টা করলাম, ঠিক তখনই আপনা থেকে ক্যাচ করে খুলে গেল জানলাটা। বিশাল বড় জানালার গরাদগুলো কেমন যেন ভেঙে বেঁকে গেছে। গরাদের ফাঁকে ঝুল আর মাকড়সার জাল জমেছে। জানলা দিয়ে ভ্যাবসা পচা গন্ধ এসে লাগলো আমার নাকে। ওপাশে খালের ধারে বুনো ঝোপের জঙ্গল। অন্ধকারে চোখ শুয়ে আসতেই দেখতে পেলাম শুকিয়ে যাওয়া বেলগাছের তলায় সেই টিনের বাক্সটা পড়ে আছে। এটা তো ছেলেটার ওই টিনের বাক্সটা। ওভাবে ঝোপের মধ্যে পড়ে আছে কেন? আর ওই বাক্সের ভিতর থেকে শব্দটা আসছে মনে হলো। আমি ছেলেটাকে জাগানোর চেষ্টা করলাম। এই এই যে, তোমার ওই বাক্সটা ওখানে পড়ে আছে, ওঠো, শুনতে পাচ্ছ? ওঠো। বাধ্য হয়ে আমি গরাদবিহীন জানালার ফাঁক গলে চলে গেলাম বাইরে। ঝোপের মধ্যে পড়ে আছে ওই বাক্সটা। আমি বাক্সটা টেনে তোলার চেষ্টা করলাম। উফ, কি ভারী! কি আছে এই বাক্সের মধ্যে? নিচু হয়ে বাক্সের ঢাকনা খুলতে একটা হিমশীতল দমকা হাওয়া বেরিয়ে আমার সারা শরীর জমিয়ে দিল। বাক্সের ভিতরে তাকাতেই আমার হাড় হিম হয়ে গেল। ভিতরে ভয়ঙ্কর একটা কঙ্কাল। আমি বাক্সের ডালা বন্ধ করার আগেই মনে হলো ওটা দু চোখ খুলে তাকালো। আমি আর এক পাও নড়তে পারলাম না। চিৎকার করতে গিয়ে বুঝতে পারলাম আমার গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিক তখনই চোখটা খুলে গেল আমার। অবিশ্বাস্য হলেও দেখলাম আমি সেই ভাঙা জানালাটার কাছে দাঁড়িয়ে আছি। ঘুমের মধ্যে চলার অভ্যেস তো আমার কখনো ছিল না। তাহলে কি নিশির ডাক? বাইরে একটানা বৃষ্টি হচ্ছে। এখন অন্ধকার ভোর কাটেনি। তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে। জলের বোতলটা কোথায় গেল? ঘরে কম পাওয়ারের আলোটা জ্বাললাম, আর ওই অল্প আলোতেই দেখলাম ওই ছেলেটাকে খাটের ওপর বসে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। ঘরে অরূপ আর পুলক কাউকে চোখে পড়ল না। ভয়টা যেন আরো ঘাড়ে চেপে বসল। এ কি, তুমি তুমি কখন উঠলে? ওরা কোথায় গেল? আমি তো গতকাল ধরেই জেগে আছি, তোরাই দেখতে পাস না তাই। এই এই এসব
কি আবল তাবল কথা বলছো? বুঝতে পারছিস না? আমার দিকে তাকিয়ে দেখ, ভালো করে দেখ, আমার কথা শোন।